আসসালামু আলাইকুম। আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাম্মামখানা। এটি সুবেদার শায়েস্তা খাঁর আমলে তৈরি করা হয়েছে। পরী বিবির মাজারের ঠিক অপোজিট দিকেই এই হাম্মামখানাটা তৈরি হয়েছে। আমরা এর আগে পরী বিবির মাজার, সুড়ঙ্গ পথ, পানির যে লাইনগুলো এসেছে এগুলো সব আমরা দেখে বিশাল বড় পুকুরটা দেখে আমি সবচাইতে বেশি মুগ্ধ হয়েছিলাম। তারপরে এসেছি আমরা হাম্মামখানায়। আমার মেয়ে কোনোভাবেই ঢুকবে না হাম্মামখানার ভেতরে, ওকে বলতে পারে না, এক প্রকার জোর করে হাম্মামখানার ভেতরে ঢুকিয়েছি যে এখানে অনেক লোকজন আছে, ভেতরে যাচ্ছে, তুমি কেন যাবে না? কারণ পরী বিবির মাজারটা বন্ধ ছিল, আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে দেখেছি। তো অবশেষে ওকে রাজি করিয়ে আমরা ঢুকে পড়লাম হাম্মামখানার ভেতরে। হাম্মামখানার ভেতরটা সম্পূর্ণ সাদা রঙের করা। এই পাশটাতে ছাদেও দেখছেন রং করা, চারপাশে দেয়ালে কাজ করা, খোদাই করা। আমরা এগিয়েছিলাম সামনের দিকে। এই পাশটা অনেকটা একটা বড় খোলা বারান্দার মতো, ঠিক বারান্দা না, এই পাশ দিয়ে দরজা আছে, রেলিং দেয়, এদিকে আসলে বের হওয়া যায় না বা ঢোকা যায় না। সামনে একটি ছোট্ট ফোয়ারা, এখানেও সুন্দর করে ফোয়ারা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছিল। তারপরে আমরা ঢুকলাম হাম্মামখানার একদম মূল যে হাম্মামখানা বা গোসলখানা সেখানে। এখানে একটা ছোট্ট রুম প্রথমেই। তারপরে সামনে আমি একটি চৌবাচ্চার মতো দেখলাম। আসলে এটা সিঁড়ি দেয়া, খুব সম্ভবত এটা এখনকার দিনে অনেকটা বাথটাবের মতো, হয়তো এখানে নেমে গোসল করতো, পানি জমা থাকতো পানির মধ্যে। এই ছাদ উপরে যে খোলা অংশটা দেখছেন আপনারা গোল, এই দিক দিয়ে প্রচুর পরিমাণে আলো আসে। আসলে এটা আলো আসার জন্য করা হয়েছে। আর আগের দিনে যেহেতু কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তো মূল আলোটা যাতে এদিকে আসা যাওয়া করতে পারে উপর থেকে, সেইভাবেই এটা তৈরি করা হয়েছে। এখানে হাম্মামখানার কোথায় কোন রুম অবস্থিত, কিভাবে ব্যবহার হতো তার সম্পূর্ণ বিবরণ এখানে লিখে দেওয়া আছে। আর এটা একটি চৌবাচ্চা, এখানে পানি জমা রাখা হতো। আর এখানে পিতলের কল ছিল, ঠান্ডা পানি গরম পানি দুটোই আসার সুব্যবস্থা ছিল এখানে। কত বছর আগে একবার ভাবেন যে তখনও গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হতো। সকল ধরনের সুযোগ সুবিধা ছিল। আর এই পাশে আরেকটি ঘর, এই ঘরটা সামনে দিয়ে কাঁচ দেয়া, ভেতরে ঢোকা যায় না। এখানে হয়তো কোনো গোসলের কাজে ব্যবহার করা হতো। আর এর ফ্লোরটা সম্পূর্ণটা সবুজ এবং সাদা পাথর দিয়ে করা হয়েছে। এমনভাবে করা হয়েছে যাতে পানি থেকে পড়ে গিয়ে ব্যথা না পায়, এবং দেখতেও খুব সুন্দর। এই রুমটাতেও আসলে প্রতিটা রুমই উপর দিয়ে যাতে আলো আসতে পারে এমনভাবে করা। আলো আসার জন্য উপরে গোল করে মুখ করে তৈরি করা হয়েছে কক্ষগুলোতে, যাতে সুন্দরভাবে আলো আসতে পারে। এখানে কিন্তু কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। এই যে আলোটা আপনারা দেখছেন, এটা সম্পূর্ণটাই হচ্ছে এই ভবনের উপর থেকে আলো মাধ্যমে প্রতিফলিত হয়ে পুরোটা জায়গা আলোকিত হয়ে আছে। এবং সিলিংয়ের ছাদগুলো এমনভাবে করেছে সাদা রং করে, যাতে মানে পুরোটা ঘর উজ্জ্বল হয়ে যায়। আর সবচেয়ে অবাক লেগেছে যে এত বেশি মানুষ থাকার পরেও ভেতরটা এত সুন্দর ঠান্ডা। মানে বাইরে যখন আমরা ঘুরেছি আমার মেয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে গরমে, কিন্তু এই হাম্মামখানার ভেতরটা আসলে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা ছিল। তো বোঝাই যাচ্ছে ওরা আসলে গরমটা যাতে না আসে বা ঘরের ভেতরটা যাতে ঠান্ডা থাকে এমনভাবে এই ভবনটা তৈরি করা হয়েছে। আর এই পাশটাতে একটা রুম, এখানটাতেও দেখা যাচ্ছে দেয়ালে চতুর্দিকে ছোট ছোট করে কাজ করা, খাঁজ কেটে। এখানে হয়তো কোনো শোপিস, বই খাতা অথবা হয়তো বাতি রাখার ব্যবস্থা করা হতো, এখানে রাখা হতো। তারপরে আমরা এই পাশ দিয়ে আর যাওয়ার কোনো সুযোগ নেই। অপর দিকে ঠিক এই ভবনের শেষের দিকে আবার উপরে ওঠার জন্য কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আসলে আগে যারা পুরনো দিনের ভবনগুলো দেখেছেন তারা সবাই জানেন আগের দিনের
প্রতিটা ভবনের সিঁড়িগুলো কিন্তু খুব উঁচু উঁচু করে করা থাকতো। আমাদের এখনকার প্রায় 3টা সিঁড়ি মিলে তখন একটা সিঁড়ি করা হতো। তো এটাও তার ব্যতিক্রম নয়, কাঠের সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু। তো আমরা উঠে গেলাম উপরে, কিন্তু উপরে আসলে কাঁচ দিয়ে পুরোটা আটকানো, এই পর্যন্তই শেষ। এরপরে আর ভেতরে যাওয়া যায় না, কারণ এটা আটকানো। উপরে খোলা থাকলে ভালো হতো, একটু ঘুরে দেখতে পারতাম আসলে কেমন। দেখতে ইচ্ছে তো করেই, কারণ প্রতিটা জায়গায় খুবই এক্সেপশনাল। তারপর আমরা ভবনের ভেতর থেকে বের হয়ে চলে এলাম, এটা হাম্মামখানার পেছন দিকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পরিবিবির মাজার। পরিবিবির মাজারটা আসলে পরিপূর্ণভাবে করা হয়নি, কারণ শায়েস্তা খাঁ যখন এই লালবাগের কেল্লার এই অংশে কাজে হাত দেয়, তো ওনার মেয়ে পরিবিবি ঢাকাতে এসে এখানে মৃত্যুবরণ করেন, এবং সেজন্য সে এতটাই কষ্ট পায় যে পরবর্তীতে আর এখানে সে কোনো ভবন থাকার জন্য যে মূল ভবন সেটা আর তিনি করেনি। তার মেয়েকে এখানে পরবর্তীতে সমাহিত করা হয়, আর এটা পরিবিবির মাজার নামে পরবর্তীতে পরিচিত হয়। আসলে একজন বাবা মায়ের জন্য সন্তানের চাইতে বড় গুরুত্বপূর্ণ কিছুই আর হতে পারে না। আর এখানকার যে পানির লাইন, মানে আপনি দেখে অবাক হবেন, চতুর্দিকে পানির ফোয়ারার ব্যবস্থা। এক সময় হয়তো বা এখানে প্রচুর পানি থাকতো, আর পানি থাকা অবস্থায় কল্পনা করতেই ভালো লাগে জায়গাটা কতটা সুন্দর লাগতো। যদিও এখন এখানে পানির ফোয়ারাগুলো বন্ধ, বা হয়তো অনেক বছর ধরেই বন্ধ, কিন্তু ভাবতেই ভালো লাগছে যে একটা সময় এখানে পানির ফোয়ারা ছিল, পানি ছিল, আর এই জায়গাটা ওই পরিবেশে কতটা ভালো লেগেছে। পরিবিবির মাজার দেখতে দেখতে আমার মেয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। দূরে আরেকটি ভবন আছে, এখন আমাদের পুরোপুরি ঘুরে দেখা শেষ হয়নি, কিন্তু গরমে রোদে আর এতটুকু হেঁটে আমার মেয়ে সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েছে। ও কোনোভাবেই আর এখানে থাকবে না। ওই দূরের ভবনটিও ও দেখতে যেতে দিল না, কোনোভাবেই না, বাসায় চলে যেতে হবে। কান্নাকাটি শুরু করে দিয়েছে, সেজন্য দূরের যে আরও একটি ভবন ছিল সেটা আবার দেখা হয়নি। আমরা বাইরের দিকে এখন চলে যাচ্ছি। আমার ছেলেও অনেক ক্লান্ত, দেখতেই পাচ্ছেন। আর আসলে ছেলের চাইতে বেশি আমার মেয়ে আসলে ক্লান্ত হয়ে পড়ছে। এই ভবনটা আসলে, এটা এখন বাইরের দিকে, এই ভবনটাতে আসা হয়নি, এই সেটটা আমাদের দেখা হয়নি এখন। আর এটা হচ্ছে লালবাগ কেল্লার একদম প্রধান যে ফটক বা দরজা, সেটা ছিল এটা। এই দিকটাতেও আসা হয়নি, যেহেতু আমরা এই পাশটাতে আসতেই পারিনি মেয়ের কান্নাকাটির জন্য, তাই এই অংশটুকু আমরা বাইরে থেকেই দেখতে গেলাম। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই ছিল আমাদের লালবাগের কেল্লার ঘোরাঘুরি। তো এইভাবে যাতে ছেলে মেয়েকে নিয়ে আসলে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর এই অংশটা হচ্ছে আসার সময় পথে পড়েছিল ভূতের বাড়ি নামে একটি রেস্টুরেন্ট। খোদাফেজ।